সাবেক শিবির ও জামাতপন্থীদের কপাল খুলে যাচ্ছে। জামাত ইসলামীর 85 বছরের ইতিহাসে এক বিরল পরিবর্তন নিয়ে আসছেন। জামাতের রাজনীতির কাঠামো তছনছ করে একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছেন ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন। আপনারা এর চূড়ান্ত বাস্তবায়ন কিছুদিনের মধ্যে দেখবেন। দ্যাট মিন জামাত ইসলামী পুরোপুরি ক্ষমতার উপযোগী একটা দল হয়ে উঠছে। এই জায়গায় সাবেক শিবির এবং জামাতপন্থী বলতে একটা ক্লাস আছে আমাদের সমাজে, যেই ক্লাসের মধ্যে আপনি আমাকেও ফেলতে পারেন, যে আমি কখনো বলি না যে আমি জামাত ইসলামী করি না, আমি জামাত ইসলামীর কোনো নেতা কিংবা কর্মী নই, কিন্তু জামাতপন্থী বললে সেটা ভুল হবে না, কারণ জামাতের পক্ষে কথা বলি, জামাতের ভালো চাই। এবং সহজভাবে বললে আরেকটা মজার কথা বলি, জামাতের এক কর্মী বাংলাদেশের যে কোনো একটা জায়গায় একটা হসপিটালে বসে আমাকে গালি দিস। জামাতের কর্মী, শিবিরের নেতা ছিল, যে কোনো একটা জেলায়। সেটা একজন শুনে ছবি তুলে আমাকে দিল। তবে সেই জেলা আমার নিজের জেলা না, এবং ওই জেলার সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওই জেলার লোকজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওই জেলার নেতৃবৃন্দের একটা বড় অংশের সাথে আমার আত্মিক সম্পর্ক। ঢাকায় প্রায় একসাথে বসি, আড্ডা দিই, এবং তারা আমাকে খুব মূল্যায়ন করেন, আমিও তাদের প্রতি একটা সিম্পেথি রাখি। যে ওই নেতা, ওই সাবেক শিবির নেতা এবং বর্তমান জামাত কর্মী, তিনি একটা টি শার্ট গায়ে দিয়ে আমাকে গালি দিলেন। তিনি বললেন যে এ জামাতের ক্ষতি করে। তো পরে দেখলাম যে একজনের ছবি তুলে পাঠালো যে ভাই এই লোক তো এটা বলে, কষ্ট লাগলো। মানে সে একটু এক্সট্রা সিম্পেথি দেখাতে এসে এই কারণে আমাকে বলেছে। তো মজার বিষয় দেখলাম যে টি শার্টটা গায়ে দেওয়া, ওই টি শার্টটা আমার দেয়া। যে কোনো কারণেই হোক, ওই এলাকায় জামাতের লোকজন একটা সামাজিক সংগঠন করেছে, সেখানে আমার কাছে হেল্প চেয়েছে, আমি 100 টি শার্টের ব্যবস্থা করেছি। তা আমার দেয়া টি শার্ট গায়ে দিয়ে আমাকে গালি দেয়। এটা আমি খুব মজা পেয়েছি বিষয়টা, যে আজকে অনেকেই আমাদেরকে অনেক কিছু বলেন, আরে বাবা তুমি যে নেতার পিছনে স্লোগান দাও, ওই নেতার বাহিরের যে আবরণ দেখো, ওগুলো সুলাইমানের অবদান। এটা কি তুমি জানো? এর চাইতে বেশি কিছু বললাম না। তুমি যে অফিসে বসে কথা বলো, ওই অফিসের চেয়ার যে সুলাইমানের, তুমি এটা জানো? তুমি যে গাড়িতে বসে সমাবেশে যাও, ওই গাড়ি কে দিয়েছে তুমি এটা জানো? তুমি তো খুশিতে খুশিতে গাড়িতে যাচ্ছ। তো এই জন্য হিসাব নিকাশ করে কথা বলবা। তোমার মতো এরকম পাগল ছাগল জামাতে বহুত আসছে এবং বহুত আউট হয়ে গেছে। তুমি জামাতের জন্য চারানার অবদান রাখতে পারোনি, তুমি জামাতের ক্ষতি করো। মনে করো যে জামাতের একটু সমালোচনা করলে এরা জামাতের শত্রু, আর তুমি জামাতের শত্রু। তুমি কূপমণ্ডুক এবং তুমি উগ্রবাদী, তোমার মধ্যে জঙ্গিবাদী উপাদান আছে এবং রাজাকারী মানসিকতা আছে, যার ফলে আমাকে দেখতে পারে না। ইহানতের টাকা মেরে খাওয়ার মানসিকতা আছে, এই কারণে আমাদের সমালোচনা সহ্য করতে পারে না। হ্যাঁ, নানান বিষয় দ্বিমত, পাল্টা সমালোচনা ইজ ভেরি সিম্পল। আরে ভাই, আমি নিজেই তো আমার সাথে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করি, যে এই কথাটা আমি বলেছি ঠিক হয়নি, এটা ভেরি সিম্পল, এখতলাফ হতেই পারে। বাট গালি দেওয়া, হুমকি দেওয়া, আমি এই কথাটা বলছি, গালি হুমকি কারা দেয়? রাজাকার এবং জঙ্গি মানসিকতা সম্পন্ন জামাত ছাড়া কেউ আমাকে গালি দেয় না। আমি খোঁজ নিয়ে দেখেছি ভালোভাবে। হোয়াটএভার, তো জামাতপন্থী আমাকে বলতে পারেন। এরকম জামাতপন্থী একটা বিরাট গ্রুপ আছে বাংলাদেশে, যারা বিভিন্ন সেক্টরে অনেক শক্তিশালী, যারা অনেক টাকার মালিক, কিন্তু যারা জামাতের নেতা কিংবা কর্মী নন, কিন্তু জামাতপন্থী। বিশেষ করে এই গ্রুপটা টাকার মালিক ছাড়াও এই গ্রুপটা বেশি প্রভাবশালী পেশাজীবী সেক্টরে, যেমন সাবেক সচিব অথবা সাবেক সেনাবাহিনীর বড় অফিসার। হ্যাঁ, এদের মধ্যে একটা অংশ আছে সরাসরি জামাত করে এবং জামাতের রোকন, কিন্তু এর বাইরেও একটা অংশ আছে, এবং দেশের বাইরে এরা বেশিরভাগই সাবেক শিবির অথবা সাবেক শিবির ছাড়াও আছে। ইউরোপ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে চাকরি করে, এরকম আছে জামাতপন্থী। এমনকি নায়ক নায়িকাদের মধ্যেও আছে, ক্রিকেটারদের মধ্যেও আছে জামাতপন্থী, বাট দে আর নট জামাত। তারা কখনোই জামাতের সাংগঠনিক কাঠামোতে আসবে না, বাট তারা জামাতপন্থী। এই অর্থে আমি জামাতপন্থী বলছি, তারা জামাতকে পছন্দ করে এবং তাদের যে যোগ্যতা,
সাবেক সচিব, তিনি অনেক বড় কিছু, ডেফিনেটলি অনেক কিছু বুঝেন, যেটা জামাতের একজন নেতা 100 বছর রাজনীতি করলে বুঝবেন না। রাষ্ট্র যতটা একজন সাবেক সচিব বুঝেন, জামাতের একজন নেতা ওইটা বুঝবেন না। ভেরি নর্মাল, রাষ্ট্র কিভাবে চলে, কিভাবে সিদ্ধান্ত নেয়। তিনি প্রায় 30 বছর চাকরি করে এসেছেন ওই সেক্টরে, তিনি জানেন। আর জামাতের যে নেতার কথা বলছি আমি, সে তো জীবনে সচিবালয় ঢোকে নাই, তার রাষ্ট্র কিভাবে চলে এটা তো তিনি জানবেন না। তো এই টাইপের পেশাজীবী লোকজন, তারা জামাতের পলিটিক্যাল নীতি নির্ধারণে ভূমিকা পালন করবেন, সেই সুযোগ আসছে জামাতের গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে। কারণ জামাতের গঠনতন্ত্র সংশোধন করে একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হবে, যারা সরাসরি জামাত না, কিন্তু বিভিন্ন সেক্টরে অসামান্য অবদান রাখছেন, বিজ্ঞানী থেকে শুরু করে বিশিষ্ট পেশাজীবীরা, তারা জামাতকে পরামর্শ দিবেন। এবং তারা এতটাই ব্যক্তিত্ব সম্পন্ন হবেন, তাদের পরামর্শ ওভারলুক করাটা কঠিন হবে। এবং তাদেরকে, এটা নেগেটিভ দিকও আছে, ওই যে জামাতপন্থী জাস্ট, এবং তারা বেশিরভাগই সাবেক শিবির হবেন, যারা নানান কারণে এতদিন জামাতে আসেন নাই, তাদের কপাল খুলে যাচ্ছে। একদম জেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে দেখবেন যে সাবেক শিবির, যারা পেশাগতভাবে প্রতিষ্ঠিত, যারা জ্ঞানী, যাদের পয়সা আছে, যাদের জ্ঞান আছে, যারা ভালো আইনজীবী, ভালো শিক্ষক, ভালো লেখক, ভালো সাংবাদিক, অথচ জামাতের রোকন না হওয়ার কারণে তাকে চারানার নাম দিত না কেউ। এখন দেখবেন যে কেন্দ্রীয় জামাতের উপদেষ্টাদের ঘিরে দেশব্যাপী তাদের একটা প্রভাব বলয় তৈরি হয়েছে। এতে সাবেক শিবিররা সক্রিয় হবে, এবং এটা ক্ষমতায় যাওয়ার জন্য একদম বাধ্যতামূলক ছিল। আমরা এটা আগে বলছিলাম যে কিভাবে লক্ষ লক্ষ যোগ্য সাবেক শিবির, যারা জামাতের প্রচলিত সাংগঠনিক কাঠামোতে আসতে রাজি নয় বা আসবেন না কখনো, তাদেরকে কিভাবে কাজে লাগানো যায় জামাতের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এক্সিলারেট করার জন্য। এটা উপায় খুঁজে বের করেন, এটা আমরা অনেক আগে থেকে বলে আসছি, সরাসরি অনলাইনে বলার বাইরেও সরাসরি জামাত নেতাদের সাথে নানানভাবে পরামর্শ দিয়ে আসি। আমরা যখন বিদেশে যাই, যখন দেখি যে শিবির করতে এক সময়, সে আজকে যে পজিশনে আছে অকল্পনীয়, বিরাট পজিশনে আছে। ইউরোপ, আমেরিকায় আপনি চিন্তাও করতে পারবেন এক সময় শিবির করা লোকজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ডে আছে, হার্ভার্ডে আছে, ম্যানচেস্টারে আছে, অভাব নাই, বিভিন্ন জায়গায় ভালো ভালো পজিশনে। অথচ জামাতের সাথে কোনো সম্পর্ক নেই, টাকা পয়সার অভাব নাই, এরকম লোকজনকে চিনি, জামাতকে পছন্দ করে, সাংগঠনিকভাবে জামাতের কোনো কানেকশন নেই। কারণ মূল্যায়ন না পেলে কানেকশন থাকবে না, কিন্তু এখন মূল্যায়ন পাবে, মূল্যায়নের একটা জায়গা তৈরি। এতে জামাতের সাংগঠনিক বিশৃঙ্খল হবে, বাট সাবেক শিবিরের সবাই এখন জেগে উঠবে, সবাই জামাতকে কন্ট্রিবিউট করবে। প্রচলিত কনভেনশনাল জামাতের প্রভাব এতে কমবে, কিন্তু রাজনীতির জন্য জামাত, ক্ষমতার জন্য জামাত উপযোগী হয়ে উঠবে। তাই এই জন্য বলছে সাবেক শিবির ও জাস্ট জামাতপন্থী যারা, তবে তারা জামাতপন্থী হয়ে আপনি অযোগ্য হলে হবে না, আপনার যোগ্যতা থাকতে হবে, আপনার প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা থাকতে হবে, আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে, এদের কপাল খুলে যাবে। হয়তো আপনি দেখবেন জাতীয়ভাবে 10 জন 15 জন উপদেষ্টা জামাতের, এরকম বিখ্যাত ব্যক্তিদের, কিন্তু ওই 10 জন 15 জনকে কেন্দ্র করে লক্ষ লক্ষ সাবেক শিবির দৃশ্যপটে আসবে।